পৃষ্ঠা 187 কন্টিনিউড। প্রশ্ন 2, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। ভূমিকা: ভারতের স্বাধীনতা সংগ্রামের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হল ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে এটাই ছিল শেষ সর্বভারতীয় গণ আন্দোলন। এই আন্দোলনের ব্যাপকতা এবং তীব্রতা ভারতে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়। গান্ধীজি কোট হরিজন আনকোট পত্রিকাতে লেখেন 26শে এপ্রিল 1942 খ্রিস্টাব্দ, কোট: ভারতের স্বাধীনতা চাই কেবল ভারতের স্বার্থে নয়, বিশ্বের নিরাপত্তার জন্য, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, সমরবাদ, সাম্রাজ্যবাদ এবং এক জাতির ওপর অন্য জাতির আক্রমণের অবসানের জন্য, আনকোট। 1. পটভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় ক্রিপস প্রস্তাবের আগমন ও প্রস্থান, ভারতবাসীর তীব্র স্বাধীনতা আকাঙ্ক্ষা, মূল্যবৃদ্ধি, জাপানি আক্রমণের ভয়, ব্রিটিশ সেনাদের অত্যাচার সবকিছু মিলেমিশে এক ভবিষ্যৎ গণ আন্দোলনের পটভূমি রচনা করে। গান্ধীজি নিজে এই আন্দোলন গড়ে তোলার জন্য মরিয়া ছিলেন। 2. আন্দোলনের সূচনা। বোম্বাইয়ে অনুষ্ঠিত 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দ নিখিল ভারত কংগ্রেস সমিতির বিপুল ভোটে গান্ধীজির ভারত ছাড়ো প্রস্তাব পাস হয়। গান্ধীজি ঘোষণা করেন, কোট: পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট নই, ... হয় সিদ্ধিলাভ নয় মৃত্যু। ভারত স্বাধীন করব অথবা মৃত্যুবরণ করব, আনকোট। নিখিল ভারত কংগ্রেস সমিতির অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গভীর রাতে গান্ধীজি, জওহরলাল, সর্দার প্যাটেল, আজাদ ও জেবি কৃপালনী সহ শীর্ষ নেতাদের ব্রিটিশ গ্রেপ্তার করে। পরের দিন সকালে এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে হরতাল, বিক্ষোভ, মিছিল ইত্যাদির মাধ্যমে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের সূচনা ঘটে। 3. বিস্তার। 1. বাংলায় আগস্ট আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা, ঢাকা, মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জায়গায়। মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি মহকুমায় এই আন্দোলন সবথেকে তীব্র আকার ধারণ করে। 2. বিহার ও যুক্তপ্রদেশে। বিহারের মুঙ্গের, ভাগলপুর, মুজাফফরপুর, পূর্ণিয়ার বিভিন্ন অঞ্চলে, যুক্তপ্রদেশের বালিয়া, আজমগড়, সুলতানপুর, জৌনপুর, গোরক্ষপুর প্রভৃতি জেলায় গান্ধীজির কোট করেঙ্গে ইয়ে মারেঙ্গে, আনকোট ধ্বনি জনগণকে স্বাধীনতা লাভে ব্যাকুল করে। 3. অন্যান্য অঞ্চলে। বোম্বাই, আহমেদাবাদ, পুনা, নাগপুর, কানপুর সহ বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বেনারস, পাটনা, কটক প্রভৃতি স্থানে আন্দোলনকারীরা যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয়। রাজস্থানের যোধপুর, উদয়পুর, জয়পুরে সাধারণ ধর্মঘট পালিত হয়। পাঞ্জাব, সিন্ধু ও সীমান্ত প্রদেশে আন্দোলনকারীরা জাতীয় পতাকা উত্তোলন করে। 4. জাতীয় সরকার গঠন। ভারত ছাড়ো আন্দোলনকালে ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু জাতীয় সরকার গড়ে ওঠে। মেদিনীপুরের তমলুক, দিনাজপুরের বালুরঘাট, উড়িষ্যা তালচের, মধ্যপ্রদেশের ভাগলপুর, মহারাষ্ট্রের সাতারা, আসামের নওগাঁও, যুক্তপ্রদেশের বালিয়া প্রভৃতি স্থানে জাতীয় সরকার গড়ে ওঠে। কোট: তাম্রলিপ্ত জাতীয় সরকার, আনকোট কার্যকর ছিল 1942 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর থেকে 1944 খ্রিস্টাব্দের 8ই আগস্ট পর্যন্ত। 5. নেতৃবৃন্দ। ভারত ছাড়ো আন্দোলনে যাঁরা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী, সুচেতা কৃপালনী, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, অজয় মুখার্জি, যোগেশ চ্যাটার্জি, সুশীল ধারা, সরজু পাণ্ডে, নানা পাতিল, আসামের 13 বছরের স্কুল ছাত্রী কনকলতা বড়ুয়া ও মেদিনীপুরের তমলুকের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ছিলেন উল্লেখযোগ্য। 6. ব্রিটিশের দমননীতি। ব্রিটিশ সরকার তীব্র দমননীতির সাহায্যে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা শুরু করে। নিরস্ত্র অসহায় জনতার উপর মাত্র 2 দিনে পুলিশ 47 বার গুলি চালায়। সরকারি মতে ভারত ছাড়ো আন্দোলনে পুলিশ 601 বার গুলি চালিয়ে 763 জনকে হত্যা করে ও 1911 জনকে আহত করে। এমনকি বহু জায়গায় বিমান থেকে মেশিনগানের সাহায্যেও গুলি চালানো হয়। ডক্টর বিপান চন্দ্র মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, কোট: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর সরকার দমননীতির, পৃষ্ঠা 188,
এমন নিষ্ঠুর ও ব্যাপক প্রকাশ আর কখনো দেখা যায়নি। কোর্ট, ইন্ডিয়া হ্যাড নট উইটনেসড সাচ ইন্টেন্স রিপ্রেজেন্টেশন। আবার পড়ছি, কোর্ট, India had not witnessed such intense repression since the revolt of 1857, unquote. 7. প্রকৃতি, আন্দোলন অহিংস পথে শুরু হলেও শেষ পর্যন্ত তা হিংসাত্মক হয়ে ওঠে। পুনায় অনুষ্ঠিত কংগ্রেস কার্যকরী সমিতির অধিবেশনে স্বীকার করা হয় যে বহু স্থানেই জনতা কংগ্রেসের অহিংস নীতি থেকে সরে গিয়েছিল। 2. ম্যাক্স হারকোটের মতে ভারত ছাড়ো আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ নয়। স্টিফেন হেনিংহ্যাম বলেছেন, কৃষকরা এই বিদ্রোহে যোগ দিয়েছিল পুলিশি অত্যাচার এবং উচ্চবর্ণের লোকদের প্ররোচনায়। 3. আবার জওহরলাল নেহরু বলেছেন, শ্রমিক সহ সমাজের সব অংশই এই আন্দোলনে সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল, তাই এটি ছিল গণ আন্দোলন। কোর্ট, ইট ওয়াজ এসেনশিয়ালি স্পন্টেনিয়াস মাস আপ ইভেল ... unquote. 8. ব্যর্থতার কারণ। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার জন্য ছিল বিভিন্ন কারণ। 1. নেতৃত্বের অভাবে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। গান্ধীজি সহ শীর্ষ নেতৃবৃন্দ কারারুদ্ধ থাকায় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নেতা ছিল না। 2. ঐক্যের অভাব। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা কেউই আন্দোলন সফল করার জন্য কংগ্রেসকে সমর্থন করেনি। এই দলগত ঐক্যের অভাব আন্দোলনকে ব্যর্থ করে। 3. ব্রিটিশের পীড়ন নীতি। ব্রিটিশের তীব্র দমননীতি আন্দোলনকে সফল হতে দেয়নি। দৈহিক নির্যাতন, গ্রেফতার, ঘর পুড়িয়ে দেওয়া, ধর্ষণ, এমনকি গুলি চালিয়ে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়। 4. অসময়ে সূচনা। ভুল সময়ে এই আন্দোলন শুরু হওয়ায় আন্দোলন সফল হয়নি বলে মনে করা হয়, কারণ যে সময় আন্দোলন শুরু করা হয় তখন বিশ্বযুদ্ধ পরিস্থিতি মিত্রপক্ষের অনুকূলে আসতে শুরু করে। সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই আন্দোলনের সূচনা করতে চেয়েছিলেন, কিন্তু গান্ধীজির অনুগামীরা তখন তা অনুমোদন করেননি। 9. গুরুত্ব। ভারত ছাড়ো আন্দোলন সফল না হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম। 1. ব্রিটিশের বোধোদয়। এই আন্দোলনের পরেই ব্রিটিশ স্পষ্টরূপে বুঝে নেয় যে ভারতে তাদের শাসনের দিন শেষ হয়ে এসেছে। 2. কংগ্রেসের মর্যাদা বৃদ্ধিতে। এই আন্দোলনের পর কংগ্রেসের মর্যাদা ও প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। 3. সাম্প্রদায়িক ঐক্যে। এই আন্দোলন সাম্প্রদায়িক ঐক্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে। 4. জাতীয় জাগরণে। 1942-এর আন্দোলন যেভাবে জাতীয় জাগরণ ঘটিয়েছিল ইতিপূর্বে তা আর দেখা যায়নি। মূল্যায়ন। ভারত ছাড়ো আন্দোলন ভারতবাসীর স্বাধীনতার পথকে সুগম করেছিল। জওহরলাল নেহরু এই আন্দোলনের মূল্যায়ন প্রসঙ্গে বলেছেন, কোর্ট, নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন নেই, কোনো মন্ত্রবল নেই, অথচ একটা অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্ম প্রচেষ্টার আর কোনো পন্থা না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল। এ দৃশ্য সত্যই বিস্ময়ের ব্যাপার। এই আন্দোলনের পরেই বড়লাট ওয়াভেল ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে এক চিঠিতে লেখেন, কোর্ট, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হয়েছে ... আয়ারল্যান্ডে ও মিশরে যেভাবে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করেছে ভারতে এখনই তা করা দরকার, আনকোট। বস্তুত ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনই ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। প্রশ্ন 3। ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আগস্ট আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। ভূমিকা। ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতে ব্রিটিশ শাসন অবসানের চূড়ান্ত পদক্ষেপ। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে, কোর্ট, 1942-এর বিদ্রোহ বাস্তবিকই ছিল সৈনিকের যুদ্ধ। সেনাপতি ছিলেন দ্বিধাগ্রস্ত, কিন্তু সৈনিকগণের ভূমিকা ছিল গৌরবজনক, কারণ তাঁরা দেশের স্বাধীনতার জন্য শহীদের ন্যায় জীবন উৎসর্গ করেছিলেন, আনকোট। তাঁর এই মন্তব্য থেকেই ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করা যায়। 1.
ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব। যেসব কারণে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হলো: 1. স্বাধীনতার অজেয় সংকল্প। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়। ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর পুঞ্জীভূত ক্ষোভ ও তা থেকে মুক্তিলাভের অজেয় সংকল্প এই বিদ্রোহে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। 2. সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। মুসলিম লীগ এই আন্দোলনে যোগ না দিলেও আন্দোলন চলাকালে কোথাও কোনো সাম্প্রদায়িক বিরোধ বাধেনি, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু মুসলিম ঐক্য ছিল এই আন্দোলনের এক উল্লেখযোগ্য দিক। 3. ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা। অধ্যাপক সুমিত সরকারের মতে বিভিন্ন অঞ্চলের কৃষকদের অংশগ্রহণের ফলেই আগস্ট বিদ্রোহ এক দুর্দমনীয় আন্দোলনে পরিণত হয়েছিল। এই অতুলনীয় গণবিদ্রোহ ব্রিটিশ শাসক গোষ্ঠীর মনে এই বোধ সুস্পষ্টভাবেই জাগিয়ে দিয়েছিল যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান আর বেশি দূরে নেই। এরপর কেবল ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে বা স্বাধীনতা লাভের পর ভারতের সরকার কিভাবে সংগঠিত হবে সেটা ঠিক করা বাকি ছিল। তাই একথা বলা হয় যে 42-এর আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল। 4. স্বাধীনতা অর্জনের ভিত্তি স্থাপন। 42-এর আন্দোলনের গভীরতা ও ব্যাপকতা যে ভারতের স্বাধীনতার ভিত্তিভূমি রচনা করেছিল, পৃষ্ঠা 189, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একদিকে যখন সুভাষচন্দ্রের সশস্ত্র বিপ্লবী তৎপরতায় ভারতের ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়েছিল, ঠিক তখনই ভারত ছাড়ো আন্দোলনের তীব্রতা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিল। 5. ব্রিটিশ সরকারের উপলব্ধি। ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে ভারতবাসীর যে তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশিত হয় তা ব্রিটিশ সরকারের বোধোদয় ঘটায়। ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে এবার তাদের ভারত ছাড়ার সময় হয়েছে। আন্দোলনের গভীরতা উপলব্ধি করে লিনলিথগোর পরবর্তী বড়লাট লর্ড ওয়াভেল লিখেছিলেন, যুদ্ধ শেষ হলে ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হওয়ার আগেই ভারতীয় নেতাদের সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু করা উচিত। 6. কংগ্রেসের মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা। আন্দোলন চলাকালীন মহাত্মা গান্ধীর অনশন জাতির হৃদয়ে কংগ্রেসের মর্যাদাকে পুনরায় অধিষ্ঠিত করে। এই আন্দোলনের মধ্যে দিয়েই প্রমাণিত হয় কংগ্রেসের জনপ্রিয়তা ব্যাপক এবং সর্বাত্মক। 7. নতুন নেতৃত্বের আবির্ভাব। আন্দোলন পরিচালনার প্রয়োজনীয় নতুন নেতার আবির্ভাবের মধ্যে দিয়ে ভারতবাসীর সংগ্রামী শক্তি ও স্বাধীনতা লাভের প্রবল ইচ্ছা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। 8. ভারতের স্বাধীনতা সুনিশ্চিতকরণ। সর্বোপরি মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই সংগ্রাম অহিংসা নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলতে ব্যর্থ হলেও ভারতীয় স্বাধীনতাকে সুনিশ্চিত করেছিল। এই দিকটি বিবেচনা করলে আগস্ট আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। 9. গণ আন্দোলন হিসেবে ভারত ছাড়ো আন্দোলন প্রকৃত অর্থেই হয়ে উঠেছিল ভারতের সর্ববৃহৎ জাতীয় গণ আন্দোলন। এই আন্দোলনে শ্রমিক ও কৃষক সহ সমাজের বিভিন্ন শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়ে একে গণ আন্দোলনের রূপ দান করে। মূল্যায়ন। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব এখানেই যে এই আন্দোলনই ভারতবাসীর স্বাধীনতা লাভের প্রয়াসকে ত্বরান্বিত করে। তবে কবে সেই স্বাধীনতা আসছে শুধু সেই প্রশ্নের উত্তরটুকুই বাকি থাকে। প্রকৃতপক্ষে এই আন্দোলনের তীব্রতার ফলে ব্রিটিশ সরকার ভারতবাসীকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। প্রশ্ন 4. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। ভূমিকা। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁর নামটি এক বিশাল জ্যোতিষ্কের মতো চিরদিন ভাস্বর হয়ে থাকবে তিনি হলেন সুভাষচন্দ্র বসু। দুঃসাধ্যের সাধক দুর্গম পথের নির্ভীক এই যাত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ আশীর্বাদ করে বলেছিলেন, কোট, সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশ নায়কের পদে বরণ করি, আনকোট। কোট, সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশ নায়কের পদে বরণ করি, আনকোট। 1.
রাজনীতিতে অংশগ্রহণ ও আদর্শ। ছাত্রজীবন থেকেই সুভাষচন্দ্র ইংরেজ শাসন বিরোধী এক তীব্র মনোভাব পোষণ করতেন, তাই তিনি ভারতীয় সিভিল সার্ভিসের লোভনীয় চাকরিকে প্রত্যাখ্যান করেন। বারবার কারাবরণ সত্ত্বেও তিনি ভারতীয় রাজনীতির সঙ্গে নিজেকে প্রত্যক্ষভাবে সংযুক্ত রাখেন। তিনি ছিলেন ভারতের পূর্ণ স্বাধীনতা ও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। তাই জাতীয় সংগ্রামে শ্রমিক শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ ঘটলে কংগ্রেসের মধ্যে যে বামপন্থী চিন্তাধারার অনুপ্রবেশ ঘটে তাতে জওহরলাল নেহরুর সঙ্গে তিনিও নেতৃত্ব দেন। ফলে কংগ্রেসের রক্ষণশীল দক্ষিণপন্থী গোষ্ঠীর সঙ্গে তাঁর বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। 2. গান্ধীজির সঙ্গে মতবিরোধ। সুভাষচন্দ্রের আপসীন নীতি ও আদর্শ দেশের যুব সমাজকে আকৃষ্ট করে। কংগ্রেসের মধ্যেও তাঁর সমর্থক সংখ্যা বৃদ্ধি পায়। ফলে 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতির ভাষণে সুভাষচন্দ্র শ্রমিক ও কৃষক সংগঠনগুলিকে একত্রিত করে একটি প্রগতিশীল ও সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ গঠনের মাধ্যমে দেশব্যাপী সংগ্রাম শুরুর আহ্বান জানান। কিন্তু তাঁর এই সংগ্রামী দৃষ্টিভঙ্গি গান্ধীজি ও তাঁর অনুগামীদের মনঃপূত না হওয়ায় গান্ধীজি ত্রিপুরী কংগ্রেসে 1939 খ্রিস্টাব্দ সভাপতি হিসেবে পট্টাভি সীতারামাইয়ার নাম প্রস্তাব করেন। কিন্তু সকলকে বিস্মিত করে সুভাষচন্দ্র বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এতে গান্ধীজি ও তাঁর সমর্থকরা ক্ষুণ্ণ হন এবং সুভাষচন্দ্রের সঙ্গে কোনো রকম সহযোগিতা না করার সিদ্ধান্ত নেন। ফলে বাধ্য হয়ে সুভাষচন্দ্র সভাপতির পদ ত্যাগ করেন এবং জাতীয় আন্দোলনকে গতিশীল ও সংগ্রামমুখী করে তুলতে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। 3রা মে 1939 খ্রিস্টাব্দ। পরিণতি হিসেবে সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বহিষ্কৃত হন। 3. ভারত ত্যাগ। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকে সুভাষচন্দ্র ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখেন। ব্রিটিশের শত্রু দেশগুলির সহায়তায় তিনি ভারতকে স্বাধীন করতে উদ্যোগী হন। সন্ত্রস্ত ব্রিটিশ সরকার তাঁকে স্বগৃহে অন্তরীণ করে রাখে। এমতাবস্থায় 17 জানুয়ারি 1941 খ্রিস্টাব্দ তিনি অন্তর্ধান হন এবং পেশোয়ার, কাবুল ও মস্কো হয়ে বার্লিনে পৌঁছন। 4. জার্মানিতে কার্যকলাপ। বার্লিনে পৌঁছে সুভাষচন্দ্র জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন এবং জার্মান সহযোগিতায় ব্রিটিশ বিরোধী প্রচার ও বন্দী ভারতীয় সেনাদের নিয়ে একটি সেনাবাহিনী গঠনের প্রয়াস চালাতে থাকেন। জার্মানির বিদেশ দপ্তরের তথ্যকেন্দ্রের সহায়তায় সুভাষচন্দ্র গঠন করেন ওয়ার্কিং গ্রুপ ইন্ডিয়া, যা পরে কোট স্পেশাল ইন্ডিয়া ডিপার্টমেন্টে আনকোট রূপান্তরিত হয়। 1914 খ্রিস্টাব্দের শেষার্ধে সুভাষচন্দ্র বার্লিনে গিরিজা মুখার্জি, M.R. ব্যাস, A.C.N. নাম্বিয়ার সহ 20 জন ভারতীয়কে নিয়ে গঠন করেন কোট ফ্রি ইন্ডিয়া সেন্টার আনকোট। এর মুখপত্র হয় ইংরেজি ও হিন্দি দ্বিভাষিক পত্রিকা কোট আজাদ হিন্দ আনকোট। সুভাষচন্দ্র ভূষিত হন কোট নেতাজি আনকোট শিরোপায়। জার্মানির হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে সুভাষ ইন্ডিয়ান লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়া আর্মি নামে পৃষ্ঠা 190 এক সেনাদল গঠন করেন। এটাই ছিল আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রথম পরিকল্পনা। ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে গতিশীল করে তোলার উদ্দেশ্যে তিনি কোট আজাদ হিন্দ রেডিও আনকোট, কোট ন্যাশনাল কংগ্রেস রেডিও আনকোট ও কোট আজাদ মুসলিম রেডিও আনকোট নামে 3টি গোপন প্রচার কেন্দ্র থেকে ফার্সি, ইংরেজি, হিন্দি, গুজরাতি ও বাংলা ভাষাতে নিয়মিত প্রচারের ব্যবস্থা করেছিলেন। 5. জাপানি সরকারের প্রতিশ্রুতি আদায়। 1941 খ্রিস্টাব্দের জুন মাসে জার্মানির হঠাৎ সোভিয়েত রাশিয়া আক্রমণ এবং ওই বছর 7ই ডিসেম্বর ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণায় বিশ্বযুদ্ধের পট পরিবর্তন ঘটে। সুভাষচন্দ্র উপলব্ধি করেন যে ভারতের মুক্তি প্রচেষ্টায় জাপানি সহযোগিতাই অধিকতর কার্যকরী হবে। ঠিক এই সময় জাপানের বসবাসকারী প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর আহ্বানে সাড়া দিয়ে সুভাষচন্দ্র 3 মাসের বেশি সময়
সাবমেরিনে এক দুঃসাহসিক নৌ অভিযান শেষে টোকিও পৌঁছন 13 মে 1943 খ্রিস্টাব্দ। ভারতের স্বাধীনতার প্রশ্নে সুভাষচন্দ্র পরপর দুবার জাপানি প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করেন। জাপানের আইনসভার DIET এ সুভাষচন্দ্রের উপস্থিতিতে তোজো ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য জাপানের তরফে সুভাষচন্দ্রকে নিঃশর্ত সাহায্যের প্রতিশ্রুতি দেন। স্বাধীনতা সংগ্রামে জাপানি সরকারের সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে সুভাষচন্দ্র সিঙ্গাপুরে যান। 6 আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা। সিঙ্গাপুরে 4 জুলাই রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে তাঁর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘের দায়িত্বভার অর্পণ করেন। এরপরে 25 আগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কত্ব গ্রহণ করেন এবং 21 অক্টোবর কোট আজাদ হিন্দ সরকার আনকোট নামে অস্থায়ী ভারত সরকার প্রতিষ্ঠা করেন। ইটালি, জার্মানি ও জাপান সহ 9টি দেশের সমর্থন লাভ করে এই নবগঠিত আজাদ হিন্দ সরকার জাপান আজাদ হিন্দ সরকারের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার সমর্পণ করলে নেতাজি ওই দ্বীপ দুটির নামকরণ করেন যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ। 7 দিল্লি অভিযান। 1944 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে এসে তাঁর সামরিক দপ্তর স্থাপন করেন। ইতিমধ্যে আজাদি ফৌজ 5টি ব্রিগেডে বিভক্ত হয়ে যায়, যথা গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড, ঝাঁসির রানী ব্রিগেড। এখানে তিনি কোট দিল্লি চলো আনকোট ধ্বনি দেন। সুভাষ ব্রিগেডের সেনাপতি শাহনওয়াজ খান বলেছেন কোট, এই অভিযানে আমরা ভারতের অভ্যন্তরে 150 মাইল অগ্রসর হয়েছিলাম, কোনো রণক্ষেত্রেই আমরা পরাজিত হইনি আনকোট। এই অভিযানে আজাদ হিন্দ ফৌজের প্রায় 4000 সৈন্য মৃত্যুবরণ করেছিলেন। যাই হোক, বিশ্বযুদ্ধে জাপান তথা অক্ষর শক্তির পরাজয় আসন্ন হয়ে পড়লে আজাদ হিন্দ সেনাদের আত্মত্যাগ ও দেশপ্রেম শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 7 সমালোচনা। এতৎসত্ত্বেও ভারতের মুক্তি সংগ্রামে বিদেশি সাহায্য গ্রহণের পরিকল্পনা ও তার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর প্রত্যুত্তর মেলে সিঙ্গাপুরের এক জনসভায় নেতাজির ভাষণ 9 জুলাই 1943 খ্রিস্টাব্দ থেকে। ভারতবর্ষে যে সংগ্রাম চলছে, বাইরে থেকে তার শক্তি বৃদ্ধি করাই আমার দেশ ত্যাগের প্রধান কারণ। আমেরিকা, ইটালি, চীন প্রভৃতি দেশের মুক্তি সংগ্রামে বিদেশি রাষ্ট্রের সাহায্য গ্রহণের সুস্পষ্ট নজির আছে। আর এক্ষেত্রে কোট শত্রুর শত্রু আমার মিত্র আনকোট এই প্রাচীন সূত্র অনুসারে সুভাষচন্দ্র অক্ষশক্তির সাহায্য নিয়েছিলেন মাত্র। এর পেছনে তাঁর একটিমাত্রই উদ্দেশ্য ছিল, যা হলো ভারতের পূর্ণ স্বাধীনতা। মূল্যায়ন। সুভাষচন্দ্র ও তাঁর আজাদ হিন্দ ফৌজের নিঃস্বার্থ আত্মত্যাগ ও সংগ্রাম তাৎক্ষণিক বিচারে ভারতকে স্বাধীন করতে পারেনি সত্য, কিন্তু তাঁর পরিকল্পনা, দেশপ্রেম, আদর্শ ও আত্মত্যাগ স্বাধীনতা অর্জনের পথকে প্রশস্ত করেছিল। সুভাষচন্দ্রের দৃঢ় প্রত্যয় আসমুদ্র হিমাচল ভারতবর্ষকে যে নবপ্রেরণায় উদ্বুদ্ধ করে তুলেছিল তা বলাই বাহুল্য। সেই সঙ্গে ভারতের স্বাধীনতার প্রশ্নকে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পৌঁছে দিয়ে তিনিই তাকে আন্তর্জাতিক প্রশ্নে রূপান্তরিত করেছিলেন। প্রশ্ন 5, আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকার মূল্যায়ন করো। ভূমিকা: আজাদি সেনারা দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেনি ঠিকই, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর শেষ নির্দেশনামায় ঘোষণা করেছিলেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভারতকে পদানত করে রাখতে পারে। ভারত স্বাধীন হবে এবং তা হবে অনতিকালের মধ্যেই। 1. সুভাষচন্দ্রের দেশ ত্যাগ। ভারত রক্ষা আইনে গ্রেফতার করে 2রা জুলাই 1940 খ্রিস্টাব্দ পরে সুভাষচন্দ্রকে তাঁর কলকাতার এলগিন রোডের নিজের ঘরে অন্তরীণ রাখা হয় 5ই ডিসেম্বর 1940 খ্রিস্টাব্দ।
ব্রিটিশের কড়া প্রহরা এড়িয়ে ভাইপো শিশির বসুর সাহায্যে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সুভাষচন্দ্র দেশ ত্যাগ করে। তিনি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কাবুলের পথ ধরে পেশোয়ারে যাওয়ার লক্ষ্য স্থির করেন। মাঝরাতে গোমো স্টেশনে এসে দিল্লিগামী কালকা মেলে তুলে দিয়ে কাকাকে বীর বিদায় জানান ভাইপো শিশির বসু। দিল্লি পৌঁছে গাড়ি পাল্টে সুভাষ বসু উঠে বসেন ফ্রন্টিয়ার মেলে। বহু কষ্ট সহ্য করে দুর্গম পথ অতিক্রম করে তিনি পৌঁছন আফগানিস্তানের কাবুলে। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছেন, কোট, রবীন্দ্রনাথ যাঁকে দেশনায়ক বলে বরণ করেছিলেন, ভাগ্যের পরিহাসে তাঁকে দেশত্যাগ করতে হলো, আনকোট। 2. জার্মানিতে স্বাধীনতার প্রচেষ্টা। সুভাষচন্দ্র, কোট, সিনর অরল্যান্ডো ম্যাৎসোটা, আনকোট, ছদ্মনাম নিয়ে কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে মস্কোতে কিছুদিন অবস্থান করেন। সেখানে স্ট্যালিনের কাছ থেকে কোনো রকম সহযোগিতার আশ্বাস তিনি পাননি। আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রকাশনা ও প্রচার সচিব, পৃষ্ঠা 191। SAIR বলেছেন, কাবুল থেকে বার্লিনের পথে মস্কোয় অবস্থানকালে যদি রাশিয়া তাঁকে কিছুটা আশ্বাস দিত তবে তিনি কর্মক্ষেত্র হিসেবে মস্কোকেই বেছে নিতেন। যাই হোক, সুভাষচন্দ্র জার্মানির বার্লিনে এসে পৌঁছন 28শে মার্চ 1941 খ্রিস্টাব্দ এবং হিটলারের পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করে ভারতীয় মুক্তিযুদ্ধের বিষয়ে এক পরিকল্পনা পেশ করেন। পরিকল্পনায় বলা হয়, 1. বার্লিন থেকে তিনি ব্রিটিশ বিরোধী প্রচার চালাবেন। 2. জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় সংঘ গড়ে তুলবেন। 3. জার্মানি ভারতের স্বাধীনতাকে স্বীকৃতি জানাবে। 4. আফগানিস্তানকে ভারত ও ইউরোপের মধ্যেকার যোগসূত্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। এ ব্যাপারে তিনি মুসোলিনির সঙ্গেও দেখা করেন, কিন্তু হিটলার বা মুসোলিনি কেউই সুভাষচন্দ্রের প্রস্তাবে সাড়া দেননি। তবু জার্মানিতে থাকাকালীন তিনি জার্মানির হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ন নামক একটি দল গঠন করেন। 3. জাপানের স্বাধীনতার প্রচেষ্টা। জার্মানিতে কোনো রকম সাহায্য না পেয়ে সুভাষচন্দ্র জাপানের প্রধানমন্ত্রী মার্শাল তোজোর আমন্ত্রণে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে সমুদ্রপথে সাবমেরিনে চেপে জাপান আসা ছিল অত্যন্ত বিপদসংকুল। তবুও জীবনের ঝুঁকি নিয়ে সুভাষচন্দ্র ফিয়েল বন্দর থেকে আটলান্টিক মহাসাগর দিয়ে আফ্রিকার দক্ষিণে মাদাগাস্কার থেকে 400 মাইল দক্ষিণ পশ্চিমে আসেন। সেখানে 1943 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি গভীর রাতে সুভাষচন্দ্র ও তাঁর সঙ্গী আবিদ হাসানকে জার্মান সাবমেরিন থেকে জাপানি সাবমেরিনে তুলে দেওয়া হয়। এরপর সুভাষচন্দ্র 97 দিন ধরে দুঃসাহসিক সাবমেরিন অভিযান চালিয়ে প্রায় কয়েক হাজার মাইল অতিক্রম করে জাপানের টোকিওতে এসে পৌঁছন 13ই মে 1943 খ্রিস্টাব্দ। সেখানে সুভাষচন্দ্র প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলে সব সাহায্যের আশ্বাস পান। শুরু হয় সুভাষের স্বপ্নের অভিযান। 4. আইএনএ গঠন। ভারতের বিপ্লববাদের জনক রাসবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে সুভাষচন্দ্র অনেক আগেই জাপানে চলে আসেন। ভারতের বিপ্লববাদের জনক রাসবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে সুভাষচন্দ্র বসুর অনেক আগেই জাপানে চলে আসেন। এখানে তিনি এক মুক্তি বাহিনী গঠনের উদ্যোগ নেন। ব্যাংকক শহরে এক সম্মেলনে 15ই জুন 1942 খ্রিস্টাব্দ রাসবিহারীর সভাপতিত্বে গড়ে ওঠে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এরপরে ক্যাপ্টেন মোহন সিংয়ের সক্রিয় সহযোগিতায় 40,000 ভারতীয় সেনা নিয়ে ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। 5. আইএনএর নেতৃত্ব গ্রহণ। সুভাষচন্দ্র জাপানে এলে রাসবিহারী বসু তাঁকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।
সুভাষচন্দ্র সেই ডাকে সাড়া দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় রাসবিহারী বসুর হাত থেকে নেতৃত্ব গ্রহণ করেন 25শে আগস্ট 1943 খ্রিস্টাব্দ। 6. আইএনএর পুনর্গঠন। INA এর পুনর্গঠন। আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করার পর সুভাষচন্দ্র একে নতুন করে সাজিয়ে তোলেন। আজাদ হিন্দ ফৌজকে তিনি বিভিন্ন ব্রিগেডে ভাগ করেন। অল্প কিছুদিনের মধ্যেই এই বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়ায় 50,000-এ। এখানে জাতি, ধর্ম, প্রাদেশিকতার মতো সংকীর্ণতার স্থান ছিল না। গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড এবং নারীদের নিয়ে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রানী বাহিনী নামে আজাদি ফৌজকে 5টি ব্রিগেডে ভাগ করা হয়। 7. আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা। 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন। এই সরকারের বিভিন্ন পদগুলিতে ছিলেন: 1. আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক সমর ও পররাষ্ট্রমন্ত্রী সুভাষচন্দ্র বসু। 2. মহিলা সংঘ ক্যাপ্টেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। 3. প্রকাশনা ও প্রচার SA আয়ার। 4. অর্থ লেফটেন্যান্ট কর্নেল AC চ্যাটার্জি। 5. সচিব AS সহায়। 6. সর্বোচ্চ উপদেষ্টা রাসবিহারী বসু। 7. আইন উপদেষ্টা AN সরকার। 8. সরকারের লক্ষ্য। নেতাজি ঘোষণা করেন আজাদ হিন্দ সরকারের প্রধান লক্ষ্য হল ভারত থেকে ব্রিটিশ শাসনের উৎখাত করা। এই সরকারের রাষ্ট্রভাষা ছিল হিন্দুস্তানি, হিন্দি ও উর্দুর মিশ্রণ। জাতীয় পতাকা ছিল কংগ্রেসের তেরঙ্গা পতাকার মাঝে লাফানো বাঘের ছবি। জাতীয় সঙ্গীত ছিল রবীন্দ্রনাথের জনগণমন এবং জয় হিন্দ ছিল পরস্পরের প্রতি সম্ভাষণ বাক্য। স্বাধীন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় থাইল্যান্ড, ইটালি, জার্মানি, জাপান সহ বিশ্বের 9টি দেশ। আজাদ হিন্দ ফৌজ তাদের সংগ্রামের কথা প্রকাশ করার জন্য সিঙ্গাপুর, রেঙ্গুন, ব্যাংকক এবং বিভিন্ন ভারতীয় ভাষায় বেতার প্রচার শুরু করে এবং বিভিন্ন ভারতীয় ভাষায় কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেন। 9. ভারত অভিযান। 1943 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর আজাদ হিন্দ সরকার ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নেতাজি রেঙ্গুনে তার প্রধান সামরিক দপ্তর গড়ে তোলেন ও শুরু করেন তাঁর বহুকাঙ্ক্ষিত ভারত অভিযান। বীর আজাদি সেনারা তাইপং থেকে যাত্রা শুরু করে পাহাড়, পর্বত, নদী টপকে প্রায় 400 মাইল পথ পায়ে হেঁটে ভারত সীমান্তের দিকে পাড়ি দেন। কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌডক নামক স্থানে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় আজাদি সেনারা। ক্যাপ্টেন সুরজমালের নেতৃত্বে আজাদি সেনারা মৌডক জয় করে। অবশেষে কোহিমা পর্যন্ত এসে ভারতের মাটিতে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে। 19শে মার্চ 1945 খ্রিস্টাব্দ। 10. আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে মিত্রশক্তির কাছে অক্ষশক্তির পরাজয় ঘটতে থাকলে জাপান সাহায্যের হাত গুটিয়ে নেয়। খাদ্য ও অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় বাহিনীকে পৃষ্ঠা 192। অনিচ্ছা সত্ত্বেও কোহিমা ছেড়ে প্রবল বর্ষণ ও এক হাঁটু কাদার মধ্যে দিয়ে কয়েক শত মাইল পিছিয়ে যেতে হয়। অবশেষে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে 1945 খ্রিস্টাব্দ আগস্ট মাস আজাদি সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন। বলা হয় যে এরপর ফরমোজার কাছে তাই হকুতে এক বিমান দুর্ঘটনায় 18 আগস্ট 1945 খ্রিস্টাব্দ তাঁর মৃত্যু হয়, যদিও এই ঘটনার সত্যতা আজও সংশয়াতীত নয়। মূল্যায়ন। নেতাজি চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতবাসীর স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাই গান্ধীজি আজাদ হিন্দ বাহিনীর মূল্যায়নে বলেন, যদিও আজাদ হিন্দ ফৌজ তাদের আশু লক্ষ্যে পৌঁছতে পারেনি, তথাপি তারা এমন অনেক কিছু করেছে যে জন্য তারা গর্ববোধ করতে পারে।